শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানা প্রদোষের সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল। নির্বাচনের প্রতীক ৬৯ থেকে বাড়িয়ে ১১৫ করেছে ইসি। বাদ শাপলা, থাকছে নৌকা। গণমাধ্যম সংস্কারে ১২ সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয়ের। মির্জা ফখরুল মনে করেন শুল্ক নিয়ে আলোচনায় যোগ্যদের থাকা উচিত। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের আরও সহায়তা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবারসহ এস আলমের সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ। এসএসসির পাশের হার ও জিপিএ 5-এ ভয়াবহ ধস। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন। ইসির সিদ্ধান্ত চূড়ান্ত, আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে আর স্যার ডাকতে হবে না। শুধু দ্বিপাক্ষিক সফর নয়, ঢাকায় এসিসির সভায়ও আসতে চায় না ভারত। এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। একই সঙ্গে এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার 10ই জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫টি করেছে নির্বাচন কমিশন। সেজন্য নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়। আগামী নির্বাচন সামনে রেখে শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছে। বরাবরই ইসির তালিকাভুক্ত প্রতীক থেকে দলগুলোকে ভোটের মার্কা বরাদ্দ দেওয়া হয়। নিবন্ধন পেলে সংশ্লিষ্ট দলের বিপরীতে প্রতীক সংরক্ষণ করে ইসি। এবার ভোটের মার্কার তালিকায় আলোচনায় থাকা শাপলা বা দোয়েল রাখা হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বুধবার বলেন, এবার প্রায় ১১৫টি ভোটের প্রতীক চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিধিমালা মন্ত্রণালয়ে যাবে। তবে শাপলাকে প্রতীক হিসাবে তফসিলভুক্ত না রাখার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে বেশ কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর আলোকে নেয়া 12টি নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকতার অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে এই অধ্যাদেশ জারি করা হবে। পাশাপাশি সংবাদপত্রের প্রচার সংখ্যা নিরীক্ষা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত এবং পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা ছাড়াও এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি প্রদান, বিজ্ঞাপন থেকে আয়ের 2% সরকারি ফি হিসাবে যেটা কেটে নেওয়া হয় তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিনামূল্যে প্রচার করতে হবে সরকারি ঘোষণা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী ও অতিথি উপস্থাপক আলোচকদের সম্মানীর উপর অগ্রিম কর রহিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়গ থেকে রেহাই পেতে দর কষাকষির আলোচনায় যোগ্য ব্যক্তিদের রাখার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এ আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপরে 35% শুল্ক আরোপ করেছে। আমাদের মূল যেটা আমাদের রপ্তানি করি সেটা হচ্ছে তৈরি পোশাক।
এই পোশাক শিল্পের উপর যদি ৩৫% শুল্ক আসে তাহলে এই শিল্প মাটিতে শুয়ে পড়তে পারে, উঠতে পারবে না। তাতে আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে যাবে। আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সমাবেশে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চাই। ওই দিন আমরা শহীদ মিনারে থাকব। এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামব। জুলাই পদযাত্রার ১০ম দিনে মাগুরায় যান এনসিপির নেতারা। ঝিনাইদহ থেকে বেলা ১টা ২০ মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে এসে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ১০ই জুলাই দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুরু থেকেই বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, প্রতিটি দেশই কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়েছিল, তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত। আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এস আলম নামে বেশি পরিচিত সাইফুল আলমের বিরুদ্ধে সিঙ্গাপুরে $১ বিলিয়ন পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে পরিবারের সদস্যসহ তার ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার এ আদেশ দেন। অবরুদ্ধের আদেশ হওয়া সম্পদের মধ্যে এস আলমের ৪০টি ব্যাংক হিসাব রয়েছে। তার স্ত্রী ফারজানা পারভিনের ৬টি ব্যাংক হিসাব এবং তাদের নামে থাকা ৮টি কোম্পানির শেয়ারও রয়েছে এই তালিকায়। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 দুটিই কমেছে। এবার পাশের হার ৬৮.৪৫ এবং জিপিএ 5 ১,৩৯,০৩২। গত বছর পাশের হার ছিল ৮৩.০৩%, আর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। আজ বৃহস্পতিবার ১০ই জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ১০ই জুলাই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকল বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
একই সঙ্গে আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার বন্ধ হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। আর ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতা ছিল সেটা কাটানোর জন্য এবারের পদ্ধতি হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আগে একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এখন নিজ নিজ অবস্থান থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা আবেদন করতে পারবে। বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীকে স্যার সম্বোধন করার নির্দেশনা থাকার কারণে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও স্যার সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিল। বৃহস্পতিবার 10 জুলাই প্রধানমন্ত্রীকে স্যার সম্বোধন করার সেই নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় 16 বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে স্যার সম্বোধন করতে একটি নির্দেশনা জারি করা হয়। এই অনুশীলনটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যারা স্যার নামে পরিচিত ছিলেন এবং এখনও আছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটি বাতিল করেছে। 24 জুলাই ঢাকায় বার্ষিক সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। এসিসি সভাপতি মহসিন নাকভির আহ্বান করা সভার বিষয়টি এরই মধ্যে সব সদস্য বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তবে বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ঢাকার বিষয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই সভার ভেন্যু বদলাতে বলেছে। ভারতীয় বোর্ড নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়, যার কয়েকদিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও 1 বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের স্পোর্টস ত্বক জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়, তাহলে বিসিসিআই পুরো সভা থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিতে পারে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।